ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, দু দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে তার। চলমান উত্তেজনা নিরসনে প্রয়োজনে সহায়তা করার ইচ্ছা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। My position is I get along with both. ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, অন্তত এখন তারা থামবে বলে আশা করছি। উভয় দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই এই সংঘাত বন্ধ হোক। আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। Good relationships with both and I want to see it stop. And if I can do anything to help, I will be there. ভারত পাকিস্তানে কোনো যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে নিজেদের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি আছে বলে জানালেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, দু দেশের যুদ্ধ পরিস্থিতি সরকারের নজরে আছে। এদিকে রাখাইনে ত্রাণ তৎপরতা চালাতে মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানালেন রিজওয়ানা। এছাড়া নির্বাচন নিয়ে কোনো চাপ নেই জানিয়ে তিনি বলেন, দলগুলো চাইলে নির্বাচনের সময় এগোতেও পারে। শারমিন নিরার প্রতিবেদন। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যুদ্ধ পরিস্থিতিতে জড়ালো ভারত পাকিস্তান। দুই দেশের হামলার মাত্রা বাড়লে বা এই যুদ্ধ সর্বাত্মক রূপ নিলে প্রতিবেশী বাংলাদেশে কী প্রভাব তৈরি হবে এমন প্রশ্ন মানুষের মনে। যুদ্ধের প্রাথমিক প্রভাব হিসেবে আপাতত বাংলাদেশে আসা বিভিন্ন আন্তর্জাতিক বিমানের গতিপথ বদলে যাচ্ছে, আর পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। ভারতের আকাশসীমা ব্যবহার করে আপনার বিমান চলে, সেগুলো আমাদের জন্য একটা কনসার্নের জায়গা। কিন্তু আমরা অবশ্যই আশা করব যে যুদ্ধ হবে না। আমরা অবশ্যই আশা করব যে উত্তেজনা প্রশমিত হবে। আমরা অবশ্যই আশা করব যে সকলের মধ্যেই শান্তি এবং শুভবুদ্ধির প্রাধান্য পাবে। কিন্তু আমাদের যেটুকু প্রস্তুতি, যেটা আমরা বললাম যে উই আর ওয়াচফুল, আমরা দেখছি পরিস্থিতি কোন দিকে যায়। আমরা মনে প্রাণে আশা করি যে আমাদের প্রতিবেশী দেশ যুদ্ধে জড়াবে না। আলোচিত আরেক প্রসঙ্গ মিয়ানমারের করিডোর। রাখাইনের মানবিক সহযোগিতা ও ত্রাণের তৎপরতা চালাতে একটি করিডোর চেয়েছে জাতিসংঘ। এই করিডোর নিয়ে জনমনে নানা প্রশ্ন। একটা প্রস্তাবনা আছে যে মায়ানমারে যদি দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের মধ্য থেকে একটা করিডোর ব্যবহার করতে পারবে কিনা, এটা একটা প্রস্তাবনা। এখন এই প্রস্তাবনাও যে ডেফিনিট কোনো প্রস্তাব আমাদের কাছে লিখিত আকারে দেয়া হয়েছে তা না। ফলে এটার ব্যাপারে সরকার অবস্থান স্পষ্ট করেছে যে এরকম কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করা হয়নি। নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণের সাফল্য ছিল সরকারের। কোরবানির ঈদের চামড়ার ন্যায্য দাম ঠিক রাখা সরকারের পরবর্তী লক্ষ্য। গেল 9 মাসে মন্ত্রণালয়গুলো এরই মধ্যে যার যার লক্ষ্য ঠিক করে নিয়েছে বলে মনে করেন সৈয়দা রিজওয়ানা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, চামড়ার দামের ক্ষেত্রে সরকার কিছু একটা করতে উদ্যোগী হয়, কারণ এই বিষয়গুলো আসলে জনমানুষকে ছুঁয়ে যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে যে একটা প্রচন্ড বিপর্যস্ত বিদ্যুৎ খাত আমরা হাতে পেয়েছিলাম। প্রশ্নের জবাবে জানান, নির্বাচন নিয়ে চাপে নেই সরকার, বরং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা নির্বাচন করতে যেহেতু বদ্ধপরিকর, সুতরাং আমাদের বাড়তি চাপের কোনো বিষয় আমি মনে করি না। তবে রাজনৈতিক দলগুলো হয়তো সময়ের ক্ষেত্রে এক ধরনের কথা বলতে পারে। নির্বাচন সংস্কার, বিচার কার্যক্রম নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শারমিন নীরা, ৭১, ঢাকা। সংঘাত নিরসনে ভারত পাকিস্তান উভয় দেশকে শান্তিপূর্ণ উপায়ে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান দুই দেশের হামলার ঘটনায় নিন্দা জানান, সেই সাথে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারেক রহমান সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চলই সবার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করে। দর্শক, এবারে অন্যান্য খবর। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ২৭ মে এর ওপরে আদেশের দিন ধার্য করেছে আদালত। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে
7 সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে মঙ্গলবার একই বেঞ্চে এই শুনানি হয়। এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইন মেনে হয়নি বলে দাবি করেন তার আইনজীবীরা। রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মামলার প্রমাণ সাক্ষ্য সবই ছিল দুর্বল এবং সাজানো। এর আগে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী 27 তারিখ যে রায় হবে, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যা রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। আমরা এটাও আশা করি যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছিল, এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান হবে। এবং আমরা এটা এক্সপেক্ট করি সিন্ডিকেটেড ইনজাস্টিস যারা করেছেন, এই সিন্ডিকেটেড ইনজাস্টিসের সঙ্গে যারা জড়িত ছিলেন, সময়ের ব্যবধানে একদিন না একদিন তারাও বিচারের সম্মুখীন হবে। চাঞ্চল্যকর রমনা বটমূলে বোমা হামলার মামলায় 14 আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় পড়া চলছে। তবে আজ নয়, আগামী মঙ্গলবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। বৃহস্পতিবার বেলা 11টার পরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। আজ রায়ে মামলার সাক্ষীদের বক্তব্য পড়ে শোনাবে আদালত, আর সাজার অংশ পরবর্তীতে ঘোষণা করা হবে। এর আগে 2014 সালের 23 জুন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানাও করা হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। অর্ডার প্রসারটা আজকে হচ্ছে না বিকজ এর মধ্যে দুজন হাফেজ মাওলানা ইয়াহিয়া আর আরেকজন মাওলানা আব্দুল রৌফ, এই দুজন মারা গেছেন জেলখানায়। পুরো যেটা আমরা সংবাদ পেয়েছি, কাজেই এটা আমরা একটা অথেন্টিকেট সংবাদ নিতে চাই, খবর নিতে চাই, তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা অর্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবার। আদালত পাড়ার আরো খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, রমনা বটমূলের রায় পড়া কি এখনো চলছে কিনা, এই মামলা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, সবশেষ আপডেট জানাবেন। অদিতি, আপনি বলছিলেন যে রমনা বটমূলের যে মামলাটি আজকে ডেথ রেফারেন্সের শুনানির পরে আজকে রায় এবং আপিল শুনানির রায়, সেটা কিন্তু আজকে শুরু হয়েছিল বেলা 11:20 বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তার হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এটা শুনানি শুরু হয়। এবং বিচারপতি তারা জানান যে আজকে মামলায় যে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণের বিষয়ে আজকে তারা পড়বেন, আর সাজার যে বিষয়টি, সাজার যে রায়, সেটা তারা আগামী মঙ্গলবার সেই দিন ঠিক করেন। এবং পরবর্তীতে আসামি পক্ষের যে আইনজীবী এস.এম. শাহজাহান, তিনি সেটাও গণমাধ্যমকে জানান যে আজকে যদিও নির্ধারিত তারিখ ছিল ডেথ রেফারেন্সের রায়ের, আজকে রায়ের ডেথ রেফারেন্স ছিল, যেহেতু এটা দীর্ঘ বছর প্রায় 2 যুগ আগের একটি মামলা এবং এই মামলায় যেহেতু 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 6 জনকে যাবজ্জীবন দেওয়া হয় এবং প্রধান যে আসামি হরকাতুল জিহাদের যে প্রধান মুফতি হান্নান, তাকে কিন্তু সিলেটের একটি মামলায়, সিলেটের গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং অন্য যারা আসামি তাদের মধ্যে 2 জন আসামি ভেতরে রয়েছে, এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে আর 6 জন, এবং সব যে আসামি 14 জন তাদের যে আপিল শুনানি, সেই বিষয়ে শুনানি কিন্তু আজকে 1টা পর্যন্ত চলে। কিছুক্ষণ আগে আমরা আদালতে গিয়েছি এবং তারা বলছে আজকের মতো আদালতে এই রায়ের পড়ার শুনানি মুলতবি করেছেন এবং যেহেতু মঙ্গলবার পরবর্তী দিন রয়েছে রায়ের, সেদিনই কিন্তু পুরো পূর্ণাঙ্গ রায় পড়া হবে। আর এছাড়াও আজকে বেশ কিছু মামলা ছিল, আরেকটি যে গুরুত্বপূর্ণ মামলা ছিল যে আজকে এটিএম আজহারের যে মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে যে তার যে আপিল, সেই আপিলেরও শুনানি কিন্তু আজকে হয়েছে। সেখানে আসামি পক্ষে বা আজহারের পক্ষের যে আইনজীবী শিশির মনির, তিনি শুনানি করেছেন, রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন, ট্রাইব্যুনালের পক্ষ থেকে শুনানি করেছেন এবং
তিন পক্ষের শুনানি শেষে কিন্তু প্রধান বিচারপতি সেটা আগামী 27 মে এটার রায়ের জন্য দিন ধার্য করেছেন এবং এই যে মাঝারের পক্ষের আইনজীবী তিনি প্রত্যাশা করেছেন যে পরবর্তী যেদিন রায়ের দিন ধার্য হয়েছে সেদিন তারা ন্যায় বিচার পাবেন এবং তাদের যে মক্কেল এটে মাজাহার জামাতের শীর্ষ নেতা তিনি মৃত্যুদণ্ডের যে রায় সেটা থেকে খালাস পাবেন। অদিতে এ হচ্ছে আজকে আদালতের সর্বশেষ কার্যক্রম এবং পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো আজকে সপ্তাহের শেষ দিন আর কি মামলার শুনানি হবে কি হবে। ধন্যবাদ সৈকত, সব শেষ খবরগুলো আপনার মাধ্যমে আমরা জেনে নিচ্ছিলাম। দর্শক, আদালত পাড়া থেকে সহকর্মী সৈকত সাদিক আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 263 বিডিআর সদস্যের জামিন শুনানি হবার কথা রয়েছে আজ। এখন চলছে সাক্ষ্য গ্রহণ। এর আগে গেল 10 এপ্রিল ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এ এই জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ছিল। তবে সেদিন বিচারক অসুস্থ থাকায় কোনো শুনানি বা সাক্ষ্য গ্রহণ হয়নি। এর আগে গত 19 জানুয়ারি নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত 178 বিডিআর সদস্যের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না থাকায় একই আদালত তাদের জামিনের আদেশ দেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। বিডিআর সদস্যদের জামিন শুনানির প্রসঙ্গে আইনজীবীরা কথা বলছেন আদালত প্রাঙ্গণে। আমরা সরাসরি শুনে নেব তাদের বক্তব্য। এগুলি হয়েছে, এটা আজকে আর নতুন করে কোনো ঘটনা নয়। ওই সময়কার ওই রকম ভালনারেবল টাইমে, সেন্সেশনাল টাইমে পুরো দেশ যখন নাকি ভয়ে আতঙ্কে শঙ্কিত ছিল, ওই রকম একটা সিচুয়েশনের ভিতরেই দে ওয়ার গোয়িং অন। তারা তাদের মতো করে ফুর্তি করে চলে যাচ্ছে, ষড়যন্ত্রকারীদের সফল হয়ে গেছে। 7 জন সেনা কর্মকর্তা শেষ, মনে হলো বাংলাদেশ সামরিক বাহিনী শেষ, এবং তাদের নিয়োজিত মনোনীত তাদের পরিবারের একজন সদস্যকে ডাইরেক্টর জেনারেল অফ বাংলাদেশ বর্ডার গার্ড এখন আর তৎকালীন বিডিআর এর প্রধান নিযুক্ত করা হয়েছিল। সবই ওই সময়কার ঘটনা। সকলকে ধন্যবাদ। সরাসরি ষড়যন্ত্রে জড়িত ছিল এবং একজন তো অ্যাপয়েন্টেড হলো ডিজি হিসাবে, হি ইজ এ বেনিফিশিয়ারি। মানে ছিল না মানে কি, সে ষড়যন্ত্রে শুধু অংশগ্রহণকারী নয়, প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর অ্যারেঞ্জমেন্টে, তার প্রোটেকশনে এই সমস্ত হয়েছে এবং তিনি নিয়োজিত হয়ে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ আজকের আর তৎকালীন বিডিআর এর প্রধান। তাহলে জড়িত না থাকার কি আর কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে? তখন তিনি মেজর ছিলেন না, যিনি সাক্ষ্য দিয়েছেন তখন তিনি মেজর ছিলেন এবং তিনি তার অতীত পারফরমেন্সের জন্য, তিনি যখন দিনাজপুর এলাকায় ছিলেন ওই সময় তার দক্ষতা, সততা এবং পারফরমেন্সের জন্য সর্বশ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার প্রাপ্ত ছিলেন। এবং ওই দিন তাদের যে বাৎসরিক যে প্রোগ্রামটা হয় দরবার হলে, সেই দিন তিনি পুরস্কার গ্রহণ করার জন্য এসেছিলেন। এর বাইরে তিনি তৎকালীন সময়ের বিডিআর 2টা জোন, ইস্টার্ন এবং ইস্টার্ন জোনের তিনি গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন। সেই হিসাবে তিনি অত্যন্ত সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন, যার কাছে তথ্যসমূহ আসার কথা। আর আগেই বলেছি, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি আহত, তিনি দীর্ঘদিন পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করেছেন এবং তিনি এই কথাগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন তখনও, আজকেও আবার নতুন করে বললেন। সকলকে ধন্যবাদ। আশা করি আজকেই বিকালে পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ব্রিফিংয়ে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে তার গুলশানের ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজউক চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দুদক। আগামী 14 মে সকাল 10টায় টিউলিপকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের মামলার তদন্তে তাকে এই তলব করেছে দুদক। তলবের চিঠি ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান 2-এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। একই মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও সেদিন হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।
ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। তবে তিনি কোন দেশে গেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই আন্দোলনের ন্যায় বিচার হলে ভবিষ্যতে জালিম আর বারবার এদেশে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে আজিমপুর কবরস্থানে সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে আশা করেন শফিকুর রহমান। দলের নিবন্ধন ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জামায়াত যেভাবে অত্যাচারের শিকার হয়েছে সেভাবে অন্য কোনো দলের সাথে হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, জেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন শফিকুর রহমান। আমরা মিথ্যা মামলা করি নাই, শত শত মানুষকে আসামি বানাই নাই, কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই। তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে, তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি। আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই, দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করার ওপর গুরুত্বারোপ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন তিনি। 3 সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণের এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ 32 জন ফেলো অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কোর্সটি সফলভাবে সমাপ্ত করায় ফেলোদের অভিনন্দন জানান। সেই সাথে আশা প্রকাশ করেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এবং সুসংহত নেতৃত্বের বিকাশে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, কলেজের অনুষদ সদস্যবৃন্দ, স্টাফ অফিসারগণ এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। This is a wonderful platform where you have the opportunity to enrich your knowledge and help each other enriching knowledge. Because you yourself, I can see some of the guest speakers, resource persons, they have come and delivered lecture. From them also, I'm sure that you could gather informations. Nevertheless, I personally feel that all of you are the resource persons. চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চর ও বেটারমিনাল প্রকল্প পরিদর্শন করে বন্দরের সক্ষমতাকে সর্বোচ্চ ও দক্ষ করার কথা জানিয়েছেন বিডা ও বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে প্রকল্প পরিদর্শন করে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করা। তাই বন্দর পরিচালনায় বিশ্বের টপ অপারেটরদের এনে দেশের সীমাবদ্ধ ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ও দক্ষ উপায়ে ব্যবহার করতে হবে। আর এজন্য গুরুত্বপূর্ণ আমাদের বন্দরকে দক্ষ এবং সর্বোত্তম পন্থায় তৈরি করা। বেটারমিনাল ও লালদিয়ার চর পরিদর্শনে তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজধানীর কালশীতে রাস্তার জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে স্থানীয়দের আপত্তির মুখে মাত্র 3টি টং দোকান ভেঙেই অভিযান শেষ করতে হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে অভিযান শুরুর কথা থাকলেও বাউনিয়া বাঁধে সেই অভিযান শুরু হয় বেলা 11:30টায়। শুরুতেই রাস্তার পাশে বানানো 3টি ছোট দোকান ভেঙে দেওয়া হয়। তারপরই স্থানীয়রা বিনা নোটিশে উচ্ছেদ অভিযানের ব্যাপারে আপত্তি তোলেন। মালামাল সরিয়ে নিয়ে ন্যূনতম সময় দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানান। তাদের এমন আপত্তির প্রেক্ষিতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে 3 দিনের সময় দিয়ে অভিযান গুটিয়ে নেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা। অভিযানে ডিএনসিসি প্রশাসকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে যাননি। একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যে অবৈধ জায়গায় থাকবে তাদেরকে উচ্ছেদ করা হয়, এটা তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। বারবারই তাদেরকে উচ্ছেদ করা হয়, তাই না? তারা বারবারই এসে পড়ে, এটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। এটা অবৈধ সরকারি জায়গায় যদি কেউ থাকে তাদের নোটিশ দিতে হবে, এরকম কোনো নিয়ম বা আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। কে সেই বিদেশিনী যাকে রবীন্দ্রনাথ খুঁজেছিলেন শারদপ্রাতে? গানটি লেখার 30 বছর পর পৃথিবীর দক্ষিণ প্রান্ত আর্জেন্টিনায় যাকে খুঁজে পেলেন তার নাম ভিক্টোরিয়া ওকাম্পো। তার সাক্ষাতেই রবীন্দ্রনাথ গানটির ইংরেজি অনুবাদ করেন। ভিক্টোরিয়ার নাম দেন বিজয়া। 100 বছর আগে রবীন্দ্রনাথের ওকাম্পোর স্মৃতি আর্জেন্টিনার শহরতলি সান ইসিদ্রো ঘুরে এসেছেন বাংলাদেশি ট্রাভেলার মহুয়া রৌফ। রবীন্দ্র জন্মজয়ন্তীতে পার্থ সঞ্জয়ের বিশেষ প্রতিবেদন। যখন তারা পরস্পরের মুখোমুখি, রবীন্দ্রনাথ 63, ভিক্টোরিয়া ওকাম্পো তখন 34। ওকাম্পোর তখন সদ্য বিবাহ বিচ্ছেদ। রবীন্দ্রনাথের ঘটেছে স্ত্রী প্রয়াণ। কি সেই রহস্যময়তা যে 30 বছর আগে লেখা গানটির ইংরেজি অনুবাদ করতে হলো আর্জেন্টিনার এই সাহিত্যিক বিদেশিনীকে দেখে? সময়টা 1924। এই গান রবীন্দ্রনাথ লিখেছেন আমাদের কুষ্টিয়ার শিলাইদহে বসে। মজার ব্যাপার হচ্ছে, যেদিন দেখা হয় এই গানটিকে ইংরেজিতে অনুবাদ করে তিনি উপহার দিয়েছিলেন। এবং এরপরে কিন্তু তিনি সেখানে যেসব কবিতা লিখেছে, পুরবী যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা কিন্তু তিনি আর্জেন্টিনায় বসে লিখেছেন। এবং সেই বইটি কিন্তু তিনি ওকাম্পোকে উৎসর্গ করেছিলেন এবং তিনি ডাকতেন বিজয়া বলে। ওকাম্পোর নাম দিয়েছিলেন বিজয়া। বুয়েনোস আয়ার্সের শহরতলি সান ইসিদ্রোর অভিজাত পাড়ায় ওকাম্পোর বাড়ির কাছেই ঠিকানা হয় রবীন্দ্রনাথের। প্রায় 2 মাসের বসবাসকাল, তাতে কত কত মুহূর্ত। খুব গোপন কিছুর মতো গাছের ছায়াতলে তাদের কাছে আসা। যে পিয়ানো বাজিয়ে রবীন্দ্রনাথ শোনাতেন ওকাম্পোকে, সেই পিয়ানোকে ঘিরেই তো ওকাম্পো লেখেন। ওনার যে পিয়ানো ছিল সেটির উদাহরণ টেনে তিনি লিখেছেন যে পিয়ানোর পাশে আমার যৌবনও কাঁপছে থরথর। বাংলাদেশি পর্যটক মহুয়া থরথর আবেগে ঘুরেছেন সেই স্মৃতিময় স্থানগুলো। অবাক করা যে টানে তিনি ছুটে গিয়েছিলেন পৃথিবীর অন্য প্রান্তে, খুঁজে নিয়েছিলেন রবীন্দ্রনাথের বিজয়াকে। যখন পৃথিবীর সব রং বিষণ্ণ হয়, তখন রবীন্দ্রনাথকে কি দুদণ্ড শান্তি দিয়েছিলেন ওকাম্পো? মনে হয় যে খুব গভীর, খুব গোপন কিছু একটা। প্রথম দিন যেদিন দেখা হলো সেদিনই তাকে সেটি উপহার দিলেন এবং পরপর তিনি 4টি কবিতা লিখলেন। এবং প্রথম যে কবিতা লিখলেন সেই কবিতার নাম ছিল হচ্ছে বিদেশি ফুল। বিদেশি ফুল। এবং সেই 4টি কবিতার মধ্যে এত বেশি প্রেম অনুষঙ্গ ছিল যে তিনি সেই 4টি কবিতা ভারতবর্ষে পাঠাতে দ্বিধা করছিলেন। 100 বছর আগে 1925 জানুয়ারির 3 তারিখে জাহাজে করে রবীন্দ্রনাথ আর্জেন্টিনা ত্যাগ করেন। হৃদয়ে তখন খুব গোপন কিছু, যার অনুবাদ হয় না।
পার্থ সঞ্জয়, ৭১ ঢাকা।